হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু উইনার্স একাডেমি। উইনার্স একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখো, আজকের যে ক্লাসটা হতে চলেছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আমাদের আপকামিং যে মিসলেনিয়াস এক্সাম আছে সেই মিসলেনিয়াস এক্সামে ইতিহাসের যে কোশ্চেনগুলো এসেছিল বিগত বছরগুলোতে, সেই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি। এই কোশ্চেনগুলো দেখলে তোমরা মোটামুটি বুঝতে পারবে ইতিহাসের কোন বিষয়গুলো থেকে, কোন টপিকগুলো থেকে, কোন জায়গাগুলো থেকে কোশ্চেনগুলো করা হচ্ছে। তো চলো আমরা শুরু করে দিই। ফার্স্ট 2000 মিসলেনিয়াস 2022 সালে, তার আগে আমি একটু বলে নেই, এর আগে আমি 2018 সালের কোশ্চেনটা কিন্তু অ্যানালিসিস করেছি, পুরো কোশ্চেনটা কভার করেছি। অর্থাৎ সমস্ত সাবজেক্ট কিন্তু 2018 সালে যে কোশ্চেনগুলো এসেছিল তার ডিটেলস ক্লাস করেছি। তোমরা যারা এখনো দেখোনি অবশ্যই চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আর আজকে আমরা যেটা করছি সেটা হচ্ছে 2016 সালের 2012 সালের পরীক্ষায় সেট 2 এর যে ইতিহাসের কোশ্চেন গুলো এসেছি, তোমরা প্রত্যেকে অবশ্যই এক্সট্রা ইনফরমেশন গুলো কিন্তু নোট করতে থাকবে। দেখো, ফার্স্ট যে কোশ্চেনটা এসেছিল, বলা হচ্ছে কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হয়। এই কোশ্চেনটা কিন্তু বহুবার এসেছে। ক্লিয়ার? তাহলে কাকে বলা হচ্ছে? আমাদের অ্যান্সার হবে সমুদ্রগুপ্ত। আর অবশ্যই ক্লাসের শেষে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে। তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সেই পিডিএফটা ডাউনলোড করে নাও। এছাড়া দেখো, এখানে একটা এক্সট্রা ইনফরমেশন দিয়েছে যে কনিষ্ককে দ্বিতীয় অশোক বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, এগুলো কিন্তু তোমরা প্রত্যেকে নোট ডাউন করে রাখবে। নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন দেখো, 28 নম্বরের যে কোশ্চেন, পরবর্তী কোশ্চেন যেটা বলেছে, কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয়? অপশন এ আমাদের অ্যান্সার হয়ে যাবে ভার্গিস কুরিয়েন। ভার্গিস কুরিয়েনকে কিন্তু সাদা বিপ্লবের জনক বলা হয়। ক্লিয়ার? আর এম.এস. স্বামীনাথনকে ভারতের সবুজ বিপ্লবের জনক বলা হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এই এক্সট্রা ইনফরমেশন গুলোও তোমরা লিখে নিও। পরবর্তী কোশ্চেন, ড্যাশ প্রস্তাবগুলির উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়। কোন প্রস্তাবগুলির উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়? এখানে মনে রাখবে আমাদের অ্যান্সার হয়ে যাবে ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946। দেখো, ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনটা কি অ্যাকচুয়ালি? ইংল্যান্ডের শ্রমিক দলের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি, মনে রাখবে প্রধানমন্ত্রী তখন কে ছিল? ক্লিমেন্ট এটলি। ব্রিটিশ মন্ত্রিসভায় 3 সদস্যকে ভারতে পাঠান। ক্যাবিনেট মিশনে কতজন সদস্য ছিলেন? 3 সদস্য ছিলেন। এই দলটি মন্ত্রী মিশন নামে পরিচিত। 1946 সালে মার্চ ভারত সচিব স্যার প্যাথিক লরেন্স, মনে রাখবে, সহ 2 জন স্যার স্টাফোর্ড ক্রিপস ও এভি আলেকজান্ডার দিল্লিতে আসেন। তাহলে 3 জন কে কে দেখতে পাচ্ছ? স্যার প্যাথিক লরেন্স, স্টাফোর্ড ক্রিপস আর আলেকজান্ডার। ক্যাবিনেট মিশনের নেতৃত্ব দিয়েছিলেন স্যার প্যাথিক লরেন্স। তাহলে কে নেতৃত্ব দিয়েছিলেন? প্যাথিক লরেন্স। এই ইনফরমেশন গুলো কিন্তু অবশ্যই তোমরা নোট ডাউন করবে। আমরা নেক্সট কোশ্চেন দেখে নেই। দেখো, 40 নম্বরের কোশ্চেন যেটা বলেছে, কে আইনি আকবরী রচনা করেন? আইনি আকবরী কে রচনা করেন? তার মানে এখান থেকে আমরা জানতে পারছি, তোমাদের বলতে ভুলে গেলাম, এই যে এখান থেকে তোমরা যদি বলতে পারো নিক নেম, অর্থাৎ নিক নেম, ইতিহাসের যে সমস্ত নিক নেম গুলো আছে সেখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন হবে। তাহলে যত রাজা আছে যাকে যা বলা হয়েছে, যেমন আমি বলতে পারি যে আমির খসরুকে ভারতের তোতা পাখি বলা হয়। এই টাইপের যে সমস্ত কোশ্চেন গুলো আছে সেগুলো তোমাদের কিন্তু কভার করতে হবে। ক্লিয়ার? কি নামে তাদেরকে অভিহিত করা হয়েছে? এছাড়া এখান থেকে আমরা দেখতে পাচ্ছি পরবর্তী যে বিষয়টা যদি তোমরা দেখো, এখানে যে সমস্ত কমিশন গুলো ভারতে এসছে, যে সমস্ত কমিশন, অর্থাৎ কমিশন গুলো ভারতে এসেছে, সেখান থেকে কিন্তু একটা কোশ্চেন হবে।
সেটাও তোমরা কিন্তু নোট ডাউন করে সেইভাবে তোমরা রেডি থাকবে। তারপরে দেখো আমি এখানে দেখতে পাচ্ছি যে কে আইনি আকবরী অর্থাৎ বুকস অ্যান্ড অথর, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ বুকস অ্যান্ড অথর, এই যে বুকস অ্যান্ড অথর, বুকস অ্যান্ড অথর এখান থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন হবে। ক্লিয়ার? তাহলে এটা কার লেখা? আবুল ফজলের। এবার দেখো ভাস্করাচার্যের লিখিত গণিত বই লীলাবতী, কার লেখা? লীলাবতী ভাস্করাচার্যের লেখা। এগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে। এটা কোন ভাষায় লেখা? সংস্কৃত ভাষায়। পার্সি ভাষায় অনুবাদ করেন ফৈজ। কে অনুবাদ করেন? ফৈজি। অর্থাৎ ফৌজি ইনি কিন্তু কি না, যে লীলাবতী বইটা ভাস্করাচার্যের লেখা সেটা আরবি ভাষায় ফার্সি ভাষায় অনুবাদ করেন। আর একটা দেখা হচ্ছে গুলবদন বেগম। হুমায়ুন নামা কার লেখা? না গুলবদনের লেখা কিন্তু হুমায়ুন নামা। ক্লিয়ার? তাহলে এটা তোমরা বুঝে গেছো। পরবর্তী কোশ্চেন দেখো 43, কার অনুপ্রেরণায় ইয়ং বেঙ্গল মুভমেন্ট সংগঠিত হয়েছিল? অর্থাৎ এখানে বিভিন্ন যে অ্যাসোসিয়েশন ছিল, অ্যাসোসিয়েশন, ক্লিয়ার? বিভিন্ন যে অ্যাসোসিয়েশন হয়েছিল বা সংগঠন যে সমস্ত হয়েছিল বা মুভমেন্ট বলতে পারো, যে সমস্ত মুভমেন্ট, সেগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। ক্লিয়ার? এখান থেকে তোমরা বুঝতে পারছো কে স্যার ভিভিয়ান ডিরেজিও কিন্তু না ইয়ং বেঙ্গল মুভমেন্টের কিন্তু অনুপ্রেরণা দাতা ছিলেন। তারপর দেখো 47, পরের কোশ্চেন কি বলছে? কাকে শেরি পাঞ্জাব বলা হয়? এই একটু আগেই তোমাদেরকে বলছিলাম যে বিভিন্ন নেকনেম, বিভিন্ন নামে যাদেরকে যারা ফেমাস হয়ে আছেন, শেরি পাঞ্জাবকে না অবশ্যই তোমরা নিশ্চয়ই জানো হয়তো যে রঞ্জিত সিং, রঞ্জিত সিংকে কি বলা হচ্ছে? শেরি পাঞ্জাব। লালা রাজপথ রায়কে পাঞ্জাব কেশরী বলা হয়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্লিয়ার? তাহলে কোন টপিকগুলো তোমাদেরকে কভার করতে হবে সেগুলো আগে খাতায় সুন্দর করে গুছিয়ে তোমরা রেডি করে নাও। চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখছি, কোন বৎসর সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিলেন? কোন বৎসর সুভাষচন্দ্র বসু অন্তর্ধান করেছিলেন? আমাদের অ্যান্সার হয়ে যাবে 1941 সালে। 1941 সালে 17ই জানুয়ারি তিনি কলকাতা ত্যাগ করে আফগানিস্তান হয়ে রাশিয়া পৌঁছান। এই ডেটটাও তোমরা মনে রাখবে। এখন কম্পিটিশন যেহেতু বাড়ছে, আমাদের কোশ্চেন লেভেল কিন্তু অনেক ডিপ থেকে ডিপতর হচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের সাল না দিয়ে কিন্তু আমাদের ডেটও দিতে পারে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন আমরা দেখে নেই। ভারতের কোন অঞ্চলগুলি প্রথম ব্রিটিশ শাসন হইতে মুক্তি লাভ করে এবং শহীদ ও স্বরাজ হিসেবে? দেখো শহীদ এবং স্বরাজ হিসেবে যে নামকরণ করা হয়েছিল তাকে হচ্ছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে। এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যেটা তোমাদের জানা প্রয়োজন। জাপানের প্রধানমন্ত্রী তাজো আন্দামান ও নিকোবর দুটি দ্বীপপুঞ্জ আজাদ হিন্দ সরকারের হাতে তুলে দেন। কে ছিলেন? না জাপানের প্রধানমন্ত্রী ছিলেন তাজো। এটা কিন্তু মনে রাখতে হবে। নেতাজি এই দুটো দ্বীপপুঞ্জের নাম রাখেন শহীদ এবং স্বরাজ। নামটা কে রেখেছিলেন? নেতাজি রেখেছিলেন। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, বলছে ভারত সর্বপ্রথম কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে? ইসলাম ধর্মের সংস্পর্শে প্রথম কিভাবে আসে? সেক্ষেত্রে দেখো মালাবার উপকূলের আরব বণিকগণ দ্বারা, অর্থাৎ মালাবার উপকূলে যে সমস্ত বিদেশ থেকে বাইরের থেকে আরব বণিকরা এসেছিলেন তাদের দ্বারাই কিন্তু ভারতবর্ষে ইসলাম ধর্মের প্রচারটা হয়েছিল। ক্লিয়ার? তাহলে এই ছিল মোটামুটি আমাদের 2012 সালের কিন্তু মিসলেনিয়াসের কোশ্চেন। এবার 2011 সালের কোশ্চেন গুলো আমরা একটু দেখব। দেখো এখানে প্রথম যে কোশ্চেনটা বলেছে, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? অর্থাৎ ইংরেজ যে আমাদের গভর্নর ছিলেন, তাহলে ভাইসরয় ছিলেন, তারা কিন্তু বিভিন্ন জন বিভিন্ন পলিসিস বা নীতি তারা কিন্তু অ্যাকসেপ্ট করেছিল, পলিসি বা নীতি প্রবর্তন করেছিল। তো কোন গভর্নর বা তোমার হচ্ছে গভর্নর জেনারেল, ভাইসরয়, কারা কোন ধরনের পলিসি নিয়েছিল সেগুলো তোমাকে কিন্তু জানতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন?
না ওয়েলেসলি। এবার এখানে একটা মনে রাখবে, সূর্যাস্ত আইন তোমরা নিশ্চয়ই জানো, সূর্য ডোবার আগেই কিন্তু তার সমস্ত কর পরিশোধ করতে হবে। এই সূর্যাস্ত আইন কে প্রবর্তন করেছিলেন? লর্ড কর্নওয়ালিস। খুব গুরুত্বপূর্ণ একটা। এছাড়া সত্য বিলোপ নীতি প্রবর্তন করেছিলেন কে? ডালহৌসি। তাহলে কে কোন নীতিগুলো প্রবর্তন করেছিলেন এবং কত সালে, সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো কোশ্চেন আছে, মুসলিম লীগ কোন সালে প্রথম পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিল? মুসলিম লীগ পৃথক যে রাষ্ট্র পাকিস্তান, তার জন্য ডাক দিয়েছিল কত সালে? না 1940 সালে। এখানে বিভিন্ন সালগুলো ইম্পর্টেন্ট। তাছাড়া এখানে দেখো ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? না ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে 8ই আগস্ট। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। পরবর্তী কোশ্চেন, ইন্ডিকা কে রচনা করেন? ইন্ডিকা রচনা করেছিলেন কি? মেগাস্থিনিস রচনা করেছিলেন ইন্ডিকা, তাই তো? না এখান থেকে আমরা কি কাশ্মীরের তথ্য জানতে পারি? তো এই ইন্ডিকা গ্রন্থের বিষয়বস্তু কি, সেটাও তোমাদের জানা দরকার। মেগাস্থিনিস কার সময় ভারতে এসেছিলেন, সেটাও তোমাদের জানা প্রয়োজন। এইভাবে তোমরা করবে কিন্তু কোশ্চেনগুলো কভার করবে। পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ই ইলাহি গ্রহণ করেছিলেন? দিন ই ইলাহি কে গ্রহণ করেছিলেন? বীরবল গ্রহণ করেছিলেন। বীরবল কার সহকবি ছিলেন? এটাও তোমাদের জানতে হবে। এছাড়া দিন ই ইলাহি কে প্রবর্তন করেন? এই বিষয়গুলো তোমাদের কিন্তু জানতে হবে। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আকবরের কনসেপ্ট আসছে। আকবর, তাহলে আকবর সম্বন্ধে ডিটেলস ইনফরমেশন কিন্তু তোমাদের জানতে হবে। পরবর্তী কোশ্চেন, বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন? কবে জন্মগ্রহণ করেছিলেন? তাহলে অ্যান্সার হবে 563 খ্রিস্টপূর্বাব্দে। এক্সট্রা ইনফরমেশনটা তোমরা একটু জেনে নাও। গৌতম বুদ্ধ 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের লুম্বিনীতে, যেটা কপিলাবস্তুর কাছে, জন্মগ্রহণ করে। অনেক কিন্তু কিন্তু গৌতম বুদ্ধের জন্ম যে প্লেসটা, সেটা কিন্তু মহাবীরের সঙ্গে অনেকে গুলিয়ে ফেলে। তাহলে এটা তোমাদেরকে কম্পেয়ার করে পড়তে হবে। এটা হচ্ছে কি না গৌতম বুদ্ধ এবং মহাবীর, এই দুটো কিন্তু তোমাদের কম্পেয়ার করে পড়তে হবে, যে কে কোন সময় জন্মগ্রহণ করেছিল, কোন স্থানে, কোথায় তারা দেহ ত্যাগ করেছিল, সেইভাবে তোমাদের কিন্তু নোটটা রেডি করতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? শেষ মৌর্য সম্রাট, তাই তো? তাহলে শেষ মৌর্য সম্রাট ছিল কিন্তু বৃহদ্রথ। এখানে তোমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটা যে ডাইনাস্টি বা বংশ, যে বিভিন্ন বংশগুলো হয়েছিল, তাদের শেষ রাজা প্রথম, গুরুত্বপূর্ণ আর শেষ, এই রাজাগুলো কিন্তু তোমাদের জানতে হবে, খুবই ইম্পর্টেন্ট হয়েছিল এবং সেই বংশের গুরুত্বপূর্ণ রাজা কে ছিলেন আর শেষ রাজা কে ছিলেন, এটা কিন্তু তোমাদের কাছে খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। পরবর্তী কোশ্চেন দেখো, কোন শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্বের আদর্শ প্রচার করেছিলেন? ঐশ্বরিক নরপতিত্ব, অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কিন্তু বলবান। ক্লিয়ার? তাহলে তোমরা মোটামুটি এখান থেকে আইডিয়া পেয়ে যাচ্ছ কেমন টাইপের কোশ্চেন আমাদের এক্সামের ক্ষেত্রে কিন্তু আসতে পারে। এবার দেখো মিসলিনিয়াস 2010 সালের যে কোশ্চেনগুলো এসেছিল, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। এখানে যে ফার্স্ট কোশ্চেনটা বলছে, 1941 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে ভারতীয় জাতীয় বাহিনী আইএনএ কে স্থাপন করেছিলেন? তাহলে ভারতবর্ষে যে সমস্ত বিভিন্ন সংগঠন স্থাপন হয়েছিল, সংগঠন স্থাপন, এটা হচ্ছে কি কে আর কবে, এটা কিন্তু মনে রাখতে হবে। সংগঠন কে কবে স্থাপন করেছিল? আচ্ছা, এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কিন্তু রাসবিহারী বসু। 1942 খ্রিস্টাব্দে, এক্সট্রা ইনফরমেশনটা তোমরা একটু জেনে নাও। 1942 খ্রিস্টাব্দে 1 সেপ্টেম্বর রাসবিহারী বসু সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনী গঠন করেছিলেন। কত? 1942 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর।
ঠিক আছে। এই যে জাতীয়, ভালো মনে রাখবে, ভারতীয় জাতীয় বাহিনী, এইটা কিন্তু জাতীয় বাহিনীর সঙ্গে, যাই হোক অস্ত্র। পরের কোশ্চেনটা দেখো, অর্থশাস্ত্রের রচয়িতা, একটু আগে আমি বলছিলাম বুকস অ্যান্ড অথর, বুকস বুকস অ্যান্ড অথর, এইটা কিন্তু মনে রাখবে আমরা তিনটে পার্টে ভাগ করে নিতে পারি। একটা হচ্ছে অ্যানসিয়েন্ট, সেই সময় কারা করেছিল, একটা হচ্ছে মিডিয়াভেল, আর একটা হচ্ছে আমাদের বর্তমান প্রেজেন্ট। এই পার্টে তোমরা ভাগ করে নিয়ে কিন্তু বুকস অ্যান্ড অথর গুলো করলে সবচেয়ে বেটার হবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে অর্থশাস্ত্র রচয়িতা কে ছিল? কৌটিল্য। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী কোশ্চেন, কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি স্থাপন করেছিলেন? বাংলার কথা বলা হচ্ছে কিন্তু এখানে কনফিউশন, বাংলায় স্বাধীন সুলতানি, তাহলে এটা কে ছিল? শামসুদ্দিন ইলিয়াস শাহ। ক্লিয়ার? কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। স্বরাজ আমার জন্মগত অধিকার, কে কথা বলেছিলেন? এ কথা বলেছিলেন বাল গঙ্গাধর তিলক। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী কোশ্চেন, 1925 সালে কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের ছিলেন? এখানে দেখো বলছে কোন মহিলা ভারতীয়, এই ভারতীয় কথাটা কিন্তু উল্লেখ আছে। ভারতীয় কথা বললে আমাদের কি হবে? সরোজিনী নাইডু। এছাড়া কে হয়েছিলেন নন ইন্ডিয়ান হিসেবে? সেটা হচ্ছে তোমার শ্রীমতী অ্যানি বেসান্ত ছিলেন। সে দেখা যাক, ভারতের এক্সট্রা ইনফরমেশন গুলো খেয়াল করো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন কিন্তু অ্যানি বেসান্ত। ক্লিয়ার? সরোজিনী নাইডু নাইটেঙ্গেল বলা হয়। সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা গভর্নর। কোথাকার ছিলেন? উত্তরপ্রদেশের। সরোজিনী নাইডুর লেখা বই দ্য গোল্ডেন ট্রোসেন্ড, আর একটা কি আছে দ্য ব্রোকেন উইংস, এটা মনে রাখবে। পদ্মজা নাইডু পশ্চিমবঙ্গের প্রথম মহিলা গভর্নর। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? পদ্মজা নাইডু। পরবর্তী কোশ্চেনটা আমরা দেখে নিই। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, মুঘল সম্রাটদের মধ্যে কে সুন্নি মুসলমানদের কাছে জিন্দা পীর ছিলেন? সুন্নি মুসলিমদের কাছে জিন্দা পীর, অবশ্যই তোমরা বুঝতে পারছো কোশ্চেনটা থেকে, ঔরঙ্গজেব, তাই তো? তাহলে ঔরঙ্গজেবের টাইম পিরিয়ডটা তোমাদের জানতে হবে, সেই সময় তিনি কি কি পলিসি নিয়েছিলেন সেই বিষয়গুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে। শেরশাহের সেনাপতি কে ছিলেন? শেরশাহের সেনাপতি কে ছিলেন? এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। শেরশাহের সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌড়। এখান থেকে কিন্তু একটা কনসেপ্ট পেয়ে যাচ্ছ যে আমাদের কোন টপিকগুলোকে ভালো করে কিন্তু কভার করতে হবে। আচ্ছা, পরবর্তীতে দেখো 2008 সালের যে কোশ্চেনগুলো আমাদের এসেছিল সেগুলো আমরা একটু দেখি। শেষ শেষ জৈন তীর্থঙ্কর কে ছিল? দেখো, শেষ শেষ ছিল সেটা হচ্ছে মহাবীর, কত না 24তম। 23তম ছিল কি না পার্শ্বনাথ, এবং প্রথম ছিলেন কি ঋষভনাথ। এগুলো কিন্তু তোমাদের জানতে হবে। শুধু তাই নয়, মহাবীরের সমস্ত মহাবীর তার সম্বন্ধে পুরো বিষয়টা কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে। পরবর্তী কোশ্চেন দেখো, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি, অর্থাৎ উমেশচন্দ্র ব্যানার্জি ছিলেন কিন্তু ভারতের প্রথম তোমার কংগ্রেসের প্রথম সভাপতি। এখানে যে এক্সট্রা ইনফরমেশনটা আছে সেগুলো তোমরা প্রত্যেকে খেয়াল করো। দাদাভাই নৌরোজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। দাদাভাই নৌরোজি হলেন প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন। দাদাভাই নৌরোজি 3বার জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন।
মহাত্মা গান্ধী ভারতের জাতীয় কংগ্রেস প্রেসিডেন্ট হয়েছিলেন একবার। কবার হয়েছিলেন? একবার। কোথায় সেটা খুব আসে, সেটা হচ্ছে বেলগাঁও অধিবেশন। কত সালে? না 1924 সালে। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন আছে, ভারতবর্ষের দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কুতুবউদ্দিন আইবক, অর্থাৎ তিনি প্রথম জীবনে মোহাম্মদ ঘুরির কৃতদাস ছিলেন। তো এর সম্বন্ধে কিন্তু ডিটেলস তোমাকে পড়তে হবে, ঠিক আছে? ডিটেলস কিন্তু তোমাকে জানতে হবে। দ্বীন-ই ইলাহি, দ্বীন-ই ইলাহি কে প্রবর্তন করেন? দ্বীন-ই ইলাহি প্রবর্তন করেন আকবর। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি, তাহলে সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে রাজেন্দ্র প্রসাদ, তাই তো? দেখো কোশ্চেন যদি আমাদেরকে, পরবর্তী কোশ্চেন দেখো, কে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কে দেওয়ানি অধিকার দিয়েছিলেন? এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেওয়ানি কে দিয়েছিলেন? না দ্বিতীয় শাহ আলম। দ্বিতীয় শাহ আলম কিন্তু দেওয়ানি দিয়েছিলেন, তাই তো? আর ফারুকশিয়ার কি দিয়েছিলেন? ফারুকশিয়ার ফরমান দিয়েছিলেন কত? সেটা হচ্ছে 17 সালে ফারুকশিয়ারের ফরমান, এটাও তোমরা জেনে রাখো। পরবর্তী কোশ্চেন, ভারতের নেপোলিয়ান নামে পরিচিত। দেখো কোশ্চেন কিন্তু রিপিট হয়েছে, অর্থাৎ তোমরা এই যে কোশ্চেন গুলো আমি কভার করছি এরও একটা, এখান থেকে কোশ্চেন কিন্তু রিপিট হতেই পারে, সেটা হচ্ছে সমুদ্রগুপ্তের, এবং সমুদ্রগুপ্তের সম্বন্ধে কিন্তু ডিটেলস তোমাদেরকে জানতে হবে। কোন সালে গান্ধী ও আরউইন চুক্তি হয়েছিল? তাই তো, গান্ধী এবং আরউইনের মধ্যে চুক্তি কোন সালে হয়েছিল? সেটা হচ্ছে 1931 সালে গান্ধী আরউইন চুক্তি হয়েছিল, এবং সেই চুক্তির বিষয়বস্তু কি ছিল সেটাও কিন্তু তোমাদেরকে জানতে হবে। দেখো পরবর্তী কোশ্চেন, 2007 সালের মিসলেনিয়াসে যেগুলো এসেছিল, দিল্লির কোন সুলতান তার প্রজাদের 24 রকমের করের হাত থেকে অব্যাহতি দিয়েছিলেন? এতগুলো কর চালু ছিল, সেগুলো অব্যাহতি দিয়েছিলেন কে? না ফিরোজ শাহ তুগলক। আচ্ছা, তাহলে দিল্লির যে সুলতান বংশ, সেই সুলতান বংশটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আমাদেরকে এক্সামের ক্ষেত্রে বারবার দেখতে পাচ্ছি। তারপর হরিজন পত্রিকা। আচ্ছা এখানে একটু বলি, পত্রিকা সম্পাদক, 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 ঠিক আছে? হরিজন পত্রিকার কে সম্পাদনা করেছিলেন? মহাত্মা গান্ধী। এটা কিন্তু তোমাদেরকে কিন্তু জানতে হবে, কারণ এখান থেকে নিশ্চয় দেখতে পাচ্ছ কোশ্চেন হয়েছে। এই পরবর্তী কোশ্চেনটা আবার দেখো, পত্রিকার সম্পাদক কে ছিলেন? তাহলে ঈশ্বর গুপ্ত আমাদের অ্যান্সার হয়েছে। তত্ত্ববোধিনী সভা, বিভিন্ন যে সভা, সভা বা সংগঠন, সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই নোট করতে হবে। এই সভা কে করেছিলেন? না দেবেন্দ্রনাথ ঠাকুর। তোমরা একটু এক্সট্রা ইনফরমেশন গুলো দেখে নাও, যে একাডেমিক অ্যাসোসিয়েশন কে করেছিলেন? ডিরোজিও। কত সালে? 1827 সালে। ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, 1828 সালে। আর রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দ 1897 মতান্তরে 1896 সালে প্রতিষ্ঠাতা করেছিল। পরবর্তী কোশ্চেন, বিখ্যাত, এই যে বিখ্যাত বিতর্কিত ইলবার্ট বিল কার সময় ঘটেছিল? আমি একটু আগে তোমাদেরকে বলছিলাম যে গভর্নর, ভাইসরয়, এই সমস্ত যারা ছিলেন তাদের সময়ে কে কি করেছিলেন সেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। তাহলে এটা ছিল কি? লর্ড রিপন। এখন এখান থেকে তোমরা একটু এক্সট্রা ইনফরমেশন জেনে নাও, পূর্বে কোন ভারতীয় বিচারক কোনো ইংরেজদের বিচার করতে, দেখো পূর্বে কোনো ভারতীয় বিচারক কোনো ইংরেজদের বিচার করতে পারতেন না। পরিস্থিতিটা কেমন ছিল একটু দেখো। 1883 সালে বড়লাট রিপনের পরামর্শে তার আইন সচিব ইলবার্ট একটি বিল রচনা করেন, যাতে ইউরোপীয় ও ভারতীয় বিচারকদের সমকক্ষ সমক্ষমতার অধিকারী করা হয়। ইউরোপীয় এবং ভারতীয় বিচারকদের সমক্ষমতার অধিকারী করা হয়। এই বিলটি ইলবার্ট বিল নামে পরিচিত। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, অধীনতামূলক মিত্রতা নীতি।
আমি বলেছিলাম বিভিন্ন পলিসি কে কি করেছিল, সেটা অধীনতামূলক মিত্রতা নীতি লর্ড ওয়েলেসলি। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী কোশ্চেন, 1920 সালে অসহযোগ আন্দোলনের সঙ্গে কার নাম যুক্ত ছিল? অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন কে ছিলেন? সীমান্ত গান্ধী, অর্থাৎ খান আব্দুল গফফার খান। খান আব্দুল গফফার খান। ঠিক আছে, এটা জেনে রাখবেন। বিভিন্ন আমাদের যে ন্যাশনাল মুভমেন্ট গুলো হয়েছিল সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন, পূর্ণ স্বরাজ দিবস প্রথম কবে পালিত হয়েছিল? পূর্ণ স্বরাজ 26শে জানুয়ারি 1930। দেখো এই যে 26শে জানুয়ারি, যেটাকে আমরা রিপাবলিক ডে হিসেবে জানি, তাই তো? রিপাবলিক ডে, এই কারণেই কিন্তু এই দিনটাকে আমাদের রিপাবলিক ডে হিসেবে পালন করা হয়। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন, মিসলেনিয়াস 2016 সালের যে কোশ্চেন গুলো আমাদের এক্সামে এসেছে সেগুলো আমরা দেখে নেই। 2006 সালে বলছে চিপকো আন্দোলন সঙ্গে যুক্ত। দেখো এখানে বিভিন্ন যে মুভমেন্ট গুলো হয়েছিল, অর্থাৎ পরিবেশ আন্দোলন, যেটাকে আমরা বলবো পরিবেশ আন্দোলন, সেই পরিবেশ আন্দোলনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেখানে কে ছিলেন না, চিপকো আন্দোলন ছিলেন সরলা বেন, মনে রাখবে। মেধা পাটেকার কার সঙ্গে যুক্ত ছিলেন? সেলিম আলী, বাবা আমতে, এগুলো তোমাদের কিন্তু জানতে হবে। তারপর দেখো তালিকোটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? অর্থাৎ বিভিন্ন যুদ্ধ যেগুলো হয়েছিল সেগুলো ইম্পর্টেন্ট না। এখানে দেখো 1565 খ্রিস্টাব্দে কিন্তু তালিকোটের যুদ্ধ হয়েছিল। এবার তরাইনের যুদ্ধ কত সালে ছিল? তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191। তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল 1192 হবে। আর তৃতীয় যুদ্ধ হয়েছিল কত না, পানিপথের প্রথম যুদ্ধ যেটা হয়েছিল 1526। ইম্পর্টেন্ট যে সমস্ত যুদ্ধগুলো আছে সেগুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, আকবরনামা কার লেখা? আকবরনামা লেখা একটু আগে আমরা দেখেছিলাম যে বিভিন্ন গ্রন্থ ইম্পর্টেন্ট, কিন্তু এটা হচ্ছে আবুল ফজল। আর ইমান বতুতার, এই যে ইমান বতুতা একটা ইম্পর্টেন্ট, এটা কার? ইমান বতুতার লেখা বইয়ের নাম হচ্ছে রেহালা। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত খেয়ালের উদ্ভাবককে একটু আগে আমি বলছিলাম, অর্থাৎ ভারতের তোতা পাখি বলা হয়, ভারতের তোতা পাখি কিন্তু বলা হচ্ছে। ক্লিয়ার? আমির খসরুকে। তিনি কিন্তু উচ্চাঙ্গ সঙ্গীত খেয়ালের উদ্ভাবন করেছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন, কাদম্বরী রচয়িতা কে? কাদম্বরী রচয়িতা বাণভট্ট। আমাদের অ্যান্সার হবে কাদম্বরীর রচয়িতা কিন্তু বাণভট্ট। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তী কোশ্চেন, কলকাতা মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে? কলকাতার মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলো ওয়ারেন হেস্টিংস। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছিল কত না, 1780 খ্রিস্টাব্দে। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। সীমান্ত গান্ধী বা খান আব্দুল গফফার খান নামে আমি একটু আগেই বলছিলাম, সেটা হচ্ছে কি তোমার খান আব্দুল গফফার খান কিন্তু পরিচিত। রামচরিতের রচয়িতা সন্ধ্যাকর নন্দী, তাই না? এখানে দেখো রামচরিত নিয়ে অনেক আরেকটা কনফিউশন, রামচরিত মানস, এটা হচ্ছে নাকি তুলসী দাস, এটা মনে রাখবে, তুলসী দাস, তাই তো? এটা হচ্ছে তুলসী দাস, রামচরিত মানস। আর রামচরিত হচ্ছে কি সন্ধ্যাকর নন্দী। আচ্ছা, তারপরে আমরা চলে যাই। আচ্ছা, 2012 সালের যে কোশ্চেনটা হয়েছিল সেটা কিন্তু দুটো সেটে কোশ্চেন হয়েছিল। আমরা একটা সেট করেছি, দ্বিতীয় সেটটা করেছিলাম। এবার দেখো ফার্স্ট যে সেটটা, সেখান থেকে কি কোশ্চেন হয়েছিল সেটা তোমাদেরকে একটু জানতে হবে।
কোন গভর্নর ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রচলনের উদ্যোগী হয়েছিলেন? এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে কিন্তু উইলিয়াম বেন্টিং। ক্লিয়ার? লর্ড উইলিয়াম বেন্টিং। শেরশাহের সেনাপতি কে ছিলেন? দেখো এটাও একটা রিপিটেড কোশ্চেন, সেটা হচ্ছে ব্রহ্মজিৎ গৌড়। আচ্ছা, এগুলির মধ্যে কোনটি কালিদাসের রচনা? কালিদাসের রচনা হচ্ছে কি কাদম্বরী, হর্ষচরিত, গীতগোবিন্দমোহ, আর এখানে আছে রঘুবংশ। রঘুবংশ হচ্ছে কালিদাসের লেখা। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। কাদম্বরী এবং হর্ষচরিত কার লেখা? একটু আগেই বলছিলাম বাণভট্ট। রত্নাবলী, নাগানন্দ, প্রিয়দর্শিকা কার লেখা? হর্ষবর্ধনের। তোমরা অবশ্যই এই স্ক্রিনশটটা নিয়ে নাও, বা আমার যে হোয়াটসঅ্যাপ আছে সেখানে তোমরা যুক্ত হয়ে যাও, সেখানে তোমাদের এই পিডিএফটা আমি প্রোভাইড করে দেবো। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো। পরবর্তী কোশ্চেন, কে নীলদর্পণ রচনা করেছিলেন? উত্তর হবে দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটক। নীলদর্পণ ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে? মাইকেল মধুসূদন দত্ত। ক্লিয়ার? এটাও একটা এক্সট্রা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। দিল্লি সুলতানিতে কোন বিখ্যাত কবিকে হিন্দুস্তানের তোতা বলা হয়? একটু আগে আলোচনা করেছিলাম তোমাদের সঙ্গে, রিপিটেড কোশ্চেন। কোন মুঘল সম্রাট জিন্দাবির? এটাও একটা রিপিটেড কোশ্চেন। তাহলে মোটামুটি আমরা কিন্তু এখান থেকে আমরা একটা কনসেপ্ট পেলাম। আমি পার্ট 1 করলাম, ইতিহাসের কিছুটা কভার করেছি, পার্ট 2 এ পুরোটা কমপ্লিট করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকো এরকম গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।